রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন জঙ্গি ছাত্র নেতা পিটাচ্ছেন, আর আমি নাম বলছি না কারণ নাম বলে দূষিত করতে চাই না। শিবির পেটালে বিচার হয় না। শিবিরের উদ্ভ্রাট বদমাশগুলা ছাত্রলীগের রাজনীতি কায়েম করতেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। যারা জামাত ইসলামে ভোট দিয়েছিল নির্বাচনের আগে, কি আফসোস করছে এখন যে আমার ভোটটা আমি নষ্ট করেছি। বিরোধী দলের পতন দেখছি একের পর এক ঘটনায়। মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে একের পর এক, শিশু শিক্ষার্থী এগুলো ভিডিও সহ আসছে। জামাত ইসলামের আসন 20-এর নিচে নেমে আসবে আগামী নির্বাচন, ন্যাচারাল প্রসেসে। আমার সামনে হোপ ছিল মিস্টার রহমান। এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নির্বাচনের সময় তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আরো 7 মাস আগে আমার সাথে ডিটেলস আমরা বসে চেক আউট করছি। ভুরুঙ্গামারীর কৈখালী উপজেলার কোন ছাত্র দলের নেতা সেটাও ওনার নাম মুখস্থ। এখন আমি একজন কৃষকের সন্তান, দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, যাকে আমি হোপ বলি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। একজন কৃষকের সন্তান হিসেবে চেয়ে বড় পাওয়ার কি আছে মানুষের জীবনে? আপনি রাস্তা দিয়ে যাবেন, পাছা উল্টা দিকে করে দাঁড়াবেন হচ্ছে। এখন আপনি সাতক্ষীরার ছেলে, জামাতের সবচেয়ে উর্বর জায়গা। সাতক্ষীরায় বাড়ি হয়ে আমি কেমনে জামাত বিরোধী হইলাম? এটাও হইতে পারে, রাইট? যে আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? মক্কায় ছিল, রাইট? এলাকায় জামাত ইসলামী যে করে, তার মেয়েটাও কিন্তু সাইকেল চালায়, রাস্তায় মোটরসাইকেল চালায়, বাইসাইকেল চালায়। কত নাম না জানা মানুষের লাশ ভাসতে দেখছি। আত্মীয়ের লাশও একবার ভেসে উঠলো। শাহাবুদ্দিন চুপ হচ্ছে ধরা সাপ, আমি বলি এটার কোনো বিষ নাই। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের একটি নতুন পর্বে। আজ আমার অতিথি হচ্ছেন মিস্টার শাহেদ আলম। তাকে আপনারা ভালোভাবেই চেনেন, নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নাই। তিনি সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক হিসাবেও সমাধিক পরিচিত। জনাব শাহেদ আলম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি নাবিল, আপনি কেমন আছেন? তো আপনি তো দীর্ঘদিন প্রবাসী ছিলেন বা আছেন, এখনও প্রবাসী আছেন। তো এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এই অভ্যুত্থানে আপনার একটা বড় ভূমিকা ছিল। আপনি অনলাইনে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করেছেন। তো এই জুলাই মাসে এসে একটা নতুন সরকার, আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি কি? আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমি দেখি আমাকে একটু আলাদা করে দেওয়ার প্রচেষ্টা হিসেবে। জি, তবে আপনাকে আমি দোষারোপ করছি না, যেহেতু আসলেই সত্য আমি তো প্রবাসী, কিন্তু কোন প্রেক্ষাপটে আমি প্রবাসে গিয়েছি, কোন কারণে আমি গিয়েছি, এবং যাওয়ার পর থেকে প্রত্যেকটা দিন আমি সবাই গুনেছি কবে আমি আবার দেশে ফিরবেন। হ্যাঁ, আমার মার কাছে ফিরবো, আমার মাটির কাছে ফিরবো। আমার এখনো মনে আছে, আমার যেদিন ফ্লাইট, ওই দিন আমার মা জায়নামাজে বসে গেছে। প্রথম কথা হতে যে আমি যেন না যেতে পারি সেজন্য তিনি দোয়া করছিলেন, কিন্তু যখন আর কোনোভাবে আটকানো গেল না, উনি আকাশের দিকে তাকিয়ে আছেন। প্লেন আমি তো আমার প্লেন কোনটা ওটা তো জানেন না গ্রামে থেকে, কিন্তু পরে আমি তার কাছ থেকে গল্প শুনেছি। মা জায়নামাজে বসে দোয়া করতো যে এই প্লেনে যাচ্ছে আমার ছেলে, হয়তো আর কোনোদিন দেখা হবে না তার সাথে আমার। এবং এটা দীর্ঘদিন আমার সাথে সে বলেছে। আমি কেবল তাকে স্বপ্ন দেখাতাম যে আমি সামনে হয়তো দেখা হবে না, কিন্তু মোবাইলে একটা সময় আসতেছে, এমন এক সময় যে মোবাইলের দিকে তাকালে তুমি আমার ছবি দেখতে পাবা, আমিও তোমার দেখতে পাবো, ভিডিও দেখা যাবে। দেখেন, এগুলো আমি গল্প বললে মনে হবে যে না কিন্তু আমরা যখন 2015 নভেম্বরে আমি যখন গেছি, তখন তো আর ভিডিও কল সিস্টেম আবিষ্কৃত হয় নাই। তখন আমার অর্ধ লার্নেড গ্রামের মাকে এই জিনিস বোঝানো দুঃসাধ্য ছিল। তখন মোবাইল বলতে একটা বাটন ফোন, রাইট? কথাটা শোনা যেতে কেবল, কিন্তু একদিন যে মোবাইলে দেখা যাবে, ভিডিও দেখা যাবে, এটা দুঃস্বপ্ন। তো আমি তখন তাকে বলতাম যে তোমার ছবি আমি দেখতে পারবো, আমার ছবি তুমি দেখতে পারবা, ঠিক ক্যামেরায় যেভাবে দেখা যায়, শুধুমাত্র স্পর্শ করা যাবে না, এর বাইরে জীবন্ত মানুষ। তো সে চুপ করে থাকতে, বলতো যে আমি কম শিক্ষিত বলে আমাকে তুমি তোমার মতো করে বুঝাও। এখন একটু আগেও আমি আস্তে আস্তে কথা বলেছি তার সাথে, ভিডিও কলেই কথা বলেছি। যেটা আমি বলছিলাম যে আমার জন্য প্রত্যেকটা দিন ছিল আমি কবে ফিরবো এই মাটিতে আবার। 2028 সালের নির্বাচনে যখন ব্যাপক একটা সম্ভাবনা তৈরি করার পরেও, মানুষকে উদ্বেলিত করার পরেও, যখন কেউ ভোট কেন্দ্রে গেল না এবং রাত্রের ভোট হয়ে গেল, তখন প্রথম প্রতিক্রিয়ায় আমি লাইভে এসে অঝরে কেঁদেছিলাম যে মানুষ জাগবে, একদিন মানুষকে জাগতে হবে। তো ওই সময় কেউ একজন মানে আমাকে বলছিল যে আচ্ছা, আপনি তো দেশে আসতে পারলেন না, আমি আসতেছে আমেরিকায়, আপনার জন্য কি নিয়ে আসবো? তা আমি বললাম যে আমার জন্য প্লেনে করে একটু মাটি নিয়ে আসেন, বাংলাদেশের মাটি নিয়ে আসেন।
তো এই মানে এই কারণেই হচ্ছে আমি প্রবাসী, মানে আমি তারপর থেকে ফিরতে চেয়েছি, প্রত্যেকটা দিন ফিরতে চেয়েছি বাংলাদেশে। তো সেই ফেরার জন্য যা যা করা দরকার, ধরেন আমার এথিক্সের মধ্যে থেকে, সাংবাদিকতার মধ্যে থেকে যতভাবে মানুষকে সচেতন করা দরকার উদ্দোলন, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে আমি হুমসিকাল বললাম আর মাঠে ঘাটে মানুষ নেমে যাবে না, আমরা কেউই নামতে পারবো না। মানুষের ভিতরে এই বোধ তৈরি হইতে হবে যে না, এটা একটা নিষ্পেষণের জাতাকল, এটা একটা অগণতান্ত্রিক শাসনের জাতাকল। সো মানুষ যদি জেগে ওঠে, ওই জন্য আমি 2018 সালে স্লোগান তুলতাম যে ভোট কেন্দ্রের উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি, মানে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে। যদি লক্ষ লক্ষ মানুষ যায় তাহলে তারা এটা করতে পারবে না। সেটা হয় নাই, 18-তে হয় নাই, 24-এও একই নির্বাচন হয়েছে। নির্বাচনের সময়ও আমি বলেছি যে এই নির্বাচন খুব বেশি দিন টিকবে না, মানুষ রাস্তায় নামবে, গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থান হয়েছে জুলাইয়ে, অর্থাৎ নির্বাচনের 6 মাস পরে। কিন্তু এই পুরাটা সময় জুড়ে আমি কি করেছি 2016 সাল থেকে মূলত 14 সালে তো দেখছেন ঢাকায় থাকতেই আমরা 14 সালের নির্বাচন কিভাবে কাভার করেছি। ভোটারবিহীন নির্বাচন, বাইরে হাজার হাজার মানুষ, ভিতরে একটাও ভোট পড়ে নাই, কুকুর দাঁড়িয়ে আছে, এইসব তো করেছি। সেটা প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায় 2014। কিন্তু 2016-17 সাল থেকে যখন আমি ইউটিউবে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করলাম, আমি বারবার ওই সময় বলেছি যে আমার এইসব কথা বলার মধ্য দিয়ে আমি মনে করি তথ্য মানুষকে দেওয়া একটা ইবাদত। মানুষ তথ্য নিবে, 2-3টা জায়গা থেকে নিবে, আরও অনেক জায়গা থেকে নিতে পারে, নিয়ে যদি সে নিজের মতো করে সিনক্রোনাইজ করতে পারে তথ্য এবং সিদ্ধান্ত নিতে পারে, ওইটা হচ্ছে সবচেয়ে বড়। সো আমি সবসময় চেয়েছি যে লক্ষ মানুষকে রাস্তায় নামাতে চাইনি, আমি চেয়েছি 10 থেকে 100 জন থেকে 1000 জন তরুণ যেন জেগে ওঠে। 100 জন তরুণ যদি জেগে ওঠে, তাদের ভিতরে যদি পলিটিক্যাল বোধ তৈরি হয়, সুশাসনের বোধ তৈরি হয়, বঞ্চনার বোধ তৈরি হয়, দুঃশাসনের বোধ তৈরি হয়, নিষ্পেষণের বোধ তৈরি হয়, প্রতিবাদের ভাষা তৈরি হয়, 100 জন 1000 1 লক্ষ মানুষকে উদ্বেলিত করতে পারবে। তো ওইটাই আমি চাই। আমার এক একজনের অ্যাক্টিভিজমের এক একটা নিশ থাকে। সো আমার অ্যাক্টিভিজমের নিশ হচ্ছে ওটা। যখন দেখবেন আমি কথা বলেছি প্রমিত বাংলা ভাষায়, একেবারে তথ্য প্রমাণ দিয়ে, রেফারেন্স দিয়ে, আমার ভিডিওর দর্শক আপামার মানুষ না। যে গ্রামে রিক্সাওয়ালা, চাওয়ালা, বিক্রেতা, কৃষক আমার ভিডিও দেখে মজা পাবে না, আমার কথা শুনে মজা পাবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরুণ, মোটামুটি বোধ বিবেক আছে এরকম মানুষ, যারা শালীনতা পছন্দ করে, যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পছন্দ করে, তারা আমাকে আমলে নিয়েছে। সেই আমলে নেওয়া জনগোষ্ঠীর একটা বড় জনগোষ্ঠী 24-এর তারুণ্য, যারা 2018 সালে আমি তাদের পাশে ছিলাম, কোটা সংস্কার আন্দোলন, বাচ্চাদের ওই যে রাস্তার মুভমেন্ট আন্দোলনে তাদেরকে সমর্থন দিয়েছি, কথা বলেছি। এই ছেলে মেয়েদের একটা বড় অংশ পরবর্তীতে তারা, হ্যাঁ সবাই আমার মতো হয় নাই, সবাই আমাকে ফলো করে নাই, তাদের নিজস্ব রাজনৈতিক বোধও তৈরি হয়েছে। কিন্তু আমি তো আগেই বলেছি, আপনার কাজ হলো ইনফরমেশন এবাদত হিসেবে ইনফরমেশনটা দেওয়া। এরকম আরও কয়েকটা জায়গা থেকে ইনফরমেশন, তথ্য নিয়ে সে তার নিজের রাজনৈতিক দর্শন বোধ তৈরি করে। তো সেই জায়গায় জুলাই হলো, গণঅভ্যুত্থান হলো, আমি খুব সক্রিয়ভাবে একেবারে ভূমিকা পালন করেছি। যদি 36 জুলাই না আসতো, শেখ হাসিনার পতন না হলে হয়তো আমার পুরা পরিবার এখন জেলখানায় থাকতো, আর আমি হয়তো অনন্তকালের জন্য আক্ষেপ করতাম কবে বাংলাদেশের মাটি ছুব। সো আমার জন্য ভালো লাগাটা তো অস্বাভাবিক, তাই মানে অসম্ভব ভালো আর কি, অস্বাভাবিক ভালো, যেটা বলার চেষ্টা করছি। আরও ভালো এই কারণে যে 5 তারিখের পরে যখন রাষ্ট্র এটা ক্রস রোডে চলে গিয়েছিল, যেখানে ডানপন্থী সমাজ ব্যবস্থা হবে, ধর্মের নামে উন্মাদনা হবে, মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদ বিতাড়নের পর ধর্মের নামে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, না বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকবে, যেখানে ইলেকশন হবে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োগ। তো সেই জায়গায় আমরা যারা একসাথে কাজ করেছিলাম জুলাইয়ের আগে, সবাই চলে গেল হচ্ছে ধর্মের নামে ফ্যাসিবাদের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। আর আমি খুবই প্রাউডলি বলি যে একেবারেই একলা যুদ্ধ চালিয়ে গেলাম যে না, আমাদের মধ্যপন্থ রাজনীতি লাগবে, লিবারেল ডেমোক্রেসি লাগবে, পার্লামেন্ট ডেমোক্রেসি লাগবে, নট বিপ্লবী গভর্নমেন্ট। তো মোটা দাগে এইটা হলো কনসেপ্ট। তো এই কনসেপ্টে যত ছোট ছোট যত আন্দোলন হয়েছে, যত ইস্যু তৈরি হয়েছে, সবগুলাতে এই ব্যাপক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাকে অবস্থান করার লেগেছে, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করার লেগেছে, নারী স্বাধীনতার পক্ষে অবস্থান করার লেগেছে, সংখ্যালঘুর পক্ষে অবস্থান করার লেগেছে।
সেই জায়গা দিয়ে আলটিমেটলি জনগণ, সংখ্যাগরিষ্ঠ জনগণ এই ব্যবস্থার পক্ষেই আস্থা রেখেছে এবং আজকে আপনি দেখছেন নিশ্চয়ই এমনকি যারা জামাত ইসলামে ভোট দিয়েছিল নির্বাচনের আগে তারাও অনেকেই আফসোস করছে এখন যে আমার ভোটটা আমি নষ্ট করেছি। আমরা কোনোদিন দেখি নাই যে সরকার গঠন হওয়ার পরে মানে বিরোধী দলের জনপ্রিয়তা কমে, সরকারের জনপ্রিয়তা বাড়ে। কিন্তু এখন আমরা সেটাই দেখছি যে আমাদের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের ভাষায় বিরোধী দলের পতন দেখছি একের পর এক ঘটনায়। তো মানুষ আফসোস করছে যে কেন আমরা ভোটটা দিলাম। যারা ভোট দিয়েছেন তারা খুব খুশি যে না, উই ডিড এ ভেরি গুড চয়েস। অ্যান্ড আমি খুশি যে না, আই টুক দ্য রাইট সাইড অফ দ্য হিস্ট্রি, আই ওয়ার্ক ফর দ্য পিপল, এবং যাদের জন্য কাজ করেছি তারা সে সরকার পরিচালনা করছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আচ্ছা, আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী, এখন যিনি প্রধানমন্ত্রী, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমানের যোগাযোগ ছিল। আপনি যতদিন প্রবাসে ছিলেন আমরা জানি যে উনি যারা আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের সাথে যোগাযোগ রাখতেন এবং উদ্বুদ্ধ করতেন। তো কী ধরনের উনি কীভাবে আপনাদের সাথে কাজটা করেছেন বা আপনাদের দিয়ে কীভাবে কাজ করিয়েছেন, এটা যদি একটু বলেন ছোট করে। কাজ করিয়েছেন মানে কি, সবসময় যেটা হয়েছে যে এমন না যে আমরা খুব বলি যে উনি আমাদের, এটা ঠিক অন্য কার চোখে কী ছিল আমি জানি না, বাট আমার চোখে ছিল, আমি বারবার বলছি, হি ওয়াজ দ্য হোপ। মানে আমি, আপনি তো ফাইট করবেন কারো না কাউকে সামনে রেখে, তাই? জি জি জি। তো আমি আমার যে লড়াইটা আমি যেভাবে করেছি, আমার সামনে হোপ ছিল মিস্টার রহমান। তো সেই কারণে তার সাথে আমার যে যোগাযোগ ছিল, উনি তো রাজনৈতিক দল পরিচালনা করতেন, যেহেতু ওনাকে অনেক মানুষের সাথে কথা বলতে হতো। আমার সাথে যে একমাত্র কথা বলতেন উনি এমন না, অবশ্যই না। তো সেই জায়গায় আমার সাথে যতটুকু কথা হতো তার, সেই সব জায়গায় মূলত রাষ্ট্র ব্যবস্থা নিয়েই কথা হতো। এই যে উনি আজকে যেসব কথাবার্তা বলেন যে না আমি প্রতিশোধের রাজনীতি করব না, এটা আমার সাথে 2021 সালেই বলেছেন উনি। আচ্ছা, সো এমন না যে উনি হঠাৎ করে চেঞ্জ হয়েছেন, না। এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, রাষ্ট্র ব্যবস্থার যে সংকল্প, দৃঢ়কল্প, এটি আমরা দেখছি নির্বাচনের সময় তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান, বাট এটা আরও 7 মাস আগে আমার সাথে ডিটেলস আমরা বসে চেক আউট করছে, আমাকে বুঝিয়েছেন উনি, আমরা চা খেতে খেতে আমরা কথা বলার সুযোগ হয়েছে আমার। আমি বলছি শুধু আমি একলা না, হয়তো উনি আরও অনেককেই, কারণ ওনার যে থার্স্ট, প্রত্যেকটা মানুষকে বোঝানো, কিফ জায়গাগুলোতে বোঝানো, ওনার যে ভিশন। এবং আমি আন্দাজ করি ব্যক্তি শাহেদ আলম কিংবা সাংবাদিক নাবিল না, উনি ভুরুঙ্গামারীর কৈখালী উপজেলার কোন ছাত্র দলের নেতা সেটাও ওনার নাম মুখস্থ, এবং উনি ওই ব্যক্তিকেও ফোন করে পর্যন্ত কথা বলছেন, তার পরিকল্পনা জানছেন, শুনছেন। সো আমি বলছি এটি তার এক্সপার্টিজের দিক। এখানে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি না যে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি ক্রেডিট অতটুকু নিচ্ছি যে উনি রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রকে বাংলাদেশকে টেক ব্যাক করার জন্য ওনার যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের মাটিতে ফিরে আসার জন্য যে প্রচেষ্টা, আর আমারও প্রচেষ্টা ছিল এই মাটির কাছে ফিরে আসার, এটা মার্চ করেছে। সেই জায়গায় মাঝে মাঝে অনেক বিষয় হয়তো শেয়ার করতেন যে এই সংবাদটা একটু দেখেন, আবার আমি যদি কোনো কিছু ভালো আলোচনা করতাম হয়তো উনি অ্যাপ্রিসিয়েট করতেন যে আলোচনাটা ভালো হয়েছে, এতটুকুই। মানে এমন না যে উনি সবার পরামর্শ নেন, কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত তো উনি নেন। উনি তো নেতা, উনি একটা পলিটিক্যাল পার্টি চান, বিগেস্ট পলিটিক্যাল পার্টি চানান বাংলাদেশে। সো আমার খুব গর্বের বিষয় যে দেখুন, আমি একজন কৃষকের সন্তান, আমি দেখতে কোটছাট পরি, আমেরিকায় থাকি, ভালো লাইফস্টাইল লিড করি, কিন্তু আমার বাবা একজন কৃষক, প্লেইন অ্যান্ড সিম্পল। আমি নদীরতে বড় হতে মানে স্কুল থেকে এসে মাঠে চলে গেছি বাবার সাথে ধান চাষ করতে, নদীতে বর্ষায় ঝাঁপ দিতে গেছি, মাছ ধরছি। একদম গ্রামের ছেলে, যেই গ্রামে আমি স্কুলে যেতাম অন্তত 3 মাইল কাদায় হেঁটে, কিছুদিন আগ পর্যন্ত আমার বাড়িতে কারেন্ট যায় নাই। তো ওই কৃষকের ছেলে আমি সেই জায়গায় বাংলাদেশের রাষ্ট্র নিয়ে চিন্তা করতে পারি। এই যে আপনার সাথে আমি কথা বলছি, এবং আমার ভালো লাগার জায়গা ওইটা যে বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনা করছে, ইনক্লুডিং দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, যাকে আমি হোপ বলি, তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং আমার ওই অ্যাক্সেসটুকু আছে। তা একজন কৃষকের সন্তান হিসেবে চেয়ে বড় পাওয়ার কি আছে মানুষের জীবনে?
আচ্ছা, তো সমালোচক যারা, বিশেষ করে বিরোধী দল জামাত এবং এনসিপি অভিযোগ যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ে এটা বিএনপি বিসর্জন দিয়েছে এবং তারেক রহমান বিসর্জন দিয়েছে, আপনার বিশ্লেষণ কি? এটা দেখেন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষা নয়া বন্দোবস্তের রাজনীতি। জি। তো আপনি নয়া বন্দোবস্তের রাজনীতির কোনটা ব্যক্তি তারেক রহমানের কাছ থেকে দেখছেন না? আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন জঙ্গি ছাত্র নেতা পিটাচ্ছেন, আর আমি নাম বলছি না, কারণ নাম বলে দূষিত করতে চাই না। তো এই পিটানোর কালচার তো আমার তো ট্রমা। আমি যখন তিতুমির কলেজে পড়তাম, আমার স্পষ্ট মনে আছে শিবিরের একটা ছেলেকে ইট দিয়ে মাথা থেতলিয়ে তাকে মারা হয়েছে, এবং ছাত্রলীগের ওই নেতা আমির ওই হলে থাকতো, মারা গেছে। ও বলছে এটার বিচার হবে না, শিবির পেটালে বিচার হয় না কোনোদিন। তো আমি তো আমার তো জানেন, আমি আজন্ম জামাত শিবিরের রাজনীতি বিরোধী একজন মানুষ, কিন্তু ওটা তো আমাকে পীড়া দিয়েছে যে না, এইভাবে তো চলে না। 5 তারিখের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ওই যে চোখ তুলে নেওয়া, আপনার হত্যাকাণ্ড, হেন কোনো হয় নাই। তো যেই রাজনীতি আমরা ফেলে আসার চেষ্টা করেছি যে না, আমরা নতুন বন্দোবস্তে এই রাজনীতি করব না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো সেই রাজনীতি হচ্ছে। তো এটা কি বিএনপি ছাত্রদল করছে না অন্যরা করছে, যারা অভিযোগটা করছে যে বিএনপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করছে? ইটস অ্যাবসার্ড, ফালতু একটা অভিযোগ। জুলাইয়ের অভিযোগ মানে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা, আপনি সংসদে দেখেন, সংসদের বাইরে দেখেন, কোন জায়গাটাতে হ্যাঁ বিএনপি সরকার পরিচালনা অনেকভাবে ব্যর্থ হচ্ছে, তেলের দাম বেশি, কিছু মন্ত্রী তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, কিছু ক্রাইসিস আছে সেগুলো এখনই সলভ করা যাচ্ছে না, কিন্তু এটা তো 17-18 কোটি মানুষের দেশ। আমি যুক্তরাষ্ট্রে থাকি, যেই তেল গ্যালন কিনতাম, মানে 3 লিটারে 1 গ্যালন কিনতাম হচ্ছে $2.70 দিয়ে, আমি গত 2 মাস কোনোদিন $4.80 নিচে গ্যালন কিনতে পারি নাই। তার মানে কি ডাবল? বাংলাদেশেও হচ্ছে, এটার এফেক্ট পড়ছে। আমি বলছি এই জন্য যে সমস্যা থাকবে, কিন্তু দেখেন ব্যক্তি তারেক রহমান, মানুষ কিভাবে এই 4-5 মাসের মধ্যেই তার যে ব্যক্তিগত ইমেজকে কোথায় নিয়ে গিয়েছেন তিনি। একজন সাধারণ মানুষ, 3 বেলার জায়গায় 2 বেলা খান, একটা সাদা শার্ট পরেন, রাস্তা দিয়ে ঘুরেন ফিরেন, সালাম দেন, মানুষের কাছে যান, বাচ্চাগুলো পর্যন্ত পিএম ভাইয়া বলে ডাকে, বলে আমার নাম কি, ওরা বলে আবার আপনার নাম তারেক রহমান। আজকে দেখলাম ওই যে নতুন করে স্পোর্টসের অভাবনীয় কিছু দৃশ্য দেখলাম, বাচ্চাদের কথা শুনলাম যে আমরা জীবনে কদিন কল্পনাও করি নাই যে আমাদের একজন প্রাইম মিনিস্টার আমাদের এসে হাত মিলাবে। কারণ এর আগের প্রাইম মিনিস্টারশিপ কি ছিল, আপনি রাস্তা দিয়ে যাবেন, পাছা উল্টা দিকে করে দাঁড়াবেন যেন, আর আধা ঘন্টা থেকে সব গাড়ি ঘোড়া বন্ধ। তো এই বাংলাদেশে হচ্ছে এখন, নতুন বাংলাদেশে তো আমরা নয়া বন্দোবস্ত তো এটাই চেয়েছি। তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে তো এটাই আমরা করছি, মানে সরকার করছে। তো সেই জায়গায় যারা অভিযোগগুলো করছে, আমার মনে হয় এই রাজনীতি তারা করার জন্য করছে, অভিযোগটা তারা করতেই পারে, কিন্তু আমার মনে হয় অভিযোগের কোনো বাস্তবতা নেই, সত্যতা নেই। বরঞ্চ এনসিপি এবং জামায়াতের যাদের কথা বললেন, তাদের যে রাজনীতির মুখোশ, সেটি এত দ্রুত উন্মোচিত হয়ে যাবে এটা আমরাও কল্পনা করি। আমি ভেবেছিলাম যে নির্বাচনের পরপরই ইনকিলাব মঞ্চের নামে, এবং এই আপনার এই সেটে বসেই আমি ইনকিলাব মঞ্চের বিরোধিতা করে গেছি, বলেছি জুলাইয়ের হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে, যে না, কারণ আমি দুঃস্বপ্ন দেখছিলাম যে এগুলা নিয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপিকে টেনে হিসেবে নামাবে রাস্তা থেকে, এবং তারা আরও শক্তিমত্তা বৃদ্ধি করবে। কিন্তু বিরোধী দলের পতন হতে পারে, কারণ মানুষ তাদের এই যে হিপোক্রেসি, ভালো মানুষের আড়ালে যে তাদের যে মূর্খতা, সংসদে একটা এমপি নাই যে কথা বলতে পারে, সংসদের বাইরে তারা যে ইসলামের রাজনীতির লেবাস করে, তারা পর্দা রেখে এপারে কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তি জীবনে তারা তাদের চরিত্র আমাদের মতো যারা মানুষ তাদের চেয়েও হাজার গুণে খারাপ। মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে একের পর এক, শিশু শিক্ষার্থী, এগুলো ভিডিও সহ আসছে। আজকে আমি যখন কথা বলছি, সাতক্ষীরা যশোরের একজন এমপির বাড়িতে হামলা চালিয়ে, আপনি চিন্তা করেন একজন এমপির বাড়িতে স্থানীয়রা হামলা চালাচ্ছে, কারণ হচ্ছে তাদের পতন আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমি কয়েকদিন আগে একটা পডকাস্টে, এই ধরনের একটা পডকাস্টে একটা ছেলের কথা শুনছিলাম যে আমাদের মনোজগতে যে ভাবনা ছিল জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে, তারা অনেক নিগৃহীত, কিন্তু তারা মেধাবীদের দল, কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি আমির হামজার মতো মানুষ এমপি,
এই যে গাজী নজরুল ইসলামের মতো এমপিদের কর্মকাণ্ড, সংসদে তারা কথা বলতে পারে না, অ্যাট দ্য সেম টাইম তারা যে মবের রাজনীতি করে, তারা যে র্যাশনাল না। তো সেই ছেলেটা তখন বলছে যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি, না হলে হয়তো আমাদের কাছে একটা আক্ষেপ থাকতো। আমি অনেকবার বলেছি এই নির্বাচনে জামায়াত যে নির্বাচন রেজাল্ট করেছে এটি তাদের হিস্ট্রিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট। আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা আবার 25-20-এ নেমে আসবে, কেননা বেড অফ রোজেস টাইমে প্রশাসন, সরকার, হাইপ, সোশ্যাল মিডিয়ার সব কিছু নিয়ন্ত্রণে থাকার পরে তারা যে রেভাল্ট করছে, আর আজকে তাদের মুখোশ যেভাবে একটু একটু করে খুলে পড়ছে, সেই জায়গায় যদি তারেক রহমানের সরকার মিনিমাম পারফরমেন্সটুকু দেখাতে পারে, ছাত্রদল একটা ক্যাম্পাসের দখল নেয়নি, আর বিপরীতে ওই শিবিরের উদ্ভ্রাট বদমাশগুলা ছাত্রলীগের রাজনীতি কায়েম করতেছে ক্যাম্পাসে। নর্মালি যদি এভাবেই চলে খুব বেশি কিছু করা লাগবে না, জামাত ইসলামের আসন 20-এর নিচে নেমে আসবে আগামী নির্বাচন ন্যাচারাল প্রসেসে। তো সেই জায়গায় ওরা যে কি অভিযোগ করছে জুলাই বাস্তবায়ন হচ্ছে না, পিপল ডাজন্ট বদার ইট। কোথায় বাস্তবায়ন হচ্ছে না জুলাই, কোনটা বাস্তবায়ন হতে বাকি আছে, কোন জায়গায় বাকি আছে, লম্বা বিতর্ক, নিশ্চয়ই তারা অভিযোগ করবে। আচ্ছা, আপনি যেহেতু জামাতের রাজনীতি নিয়ে অনেক কথা বললেন, আমরা জানি যে আপনি সাতক্ষীরার ছেলে, একদম সাতক্ষীরার ছেলে, জামাতের সবচেয়ে উর্বর জায়গা। এইখানে জামাত কেন এত বেশি জনসমর্থন পায়, এটার কারণটা কি? এটা আপনি কখনো চিন্তা করেছেন? উল্টা করে বলি, সাতক্ষীরায় বাড়ি হয়ে আমি কেমনে জামাত বিরোধী হইলাম, এটাও হইতে পারে, রাইট? এটা একটা ভালো ব্যাখ্যা আছে। একজন বলছিলেন যে আমাদের বিএনপি মিডিয়া সেলের পাবেল ভাই একদিন আমাকে জিজ্ঞেস করছিল একটা ফোন কলে যে আপনার বাড়ি সাতক্ষীরা, আপনি কেমনে জামাতের এইভাবে হইলাম? তা আমি বললাম যে আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? মক্কায় ছিল, রাইট? সো আপনি এইভাবে দেখতে পারেন। আরেকটা বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্প তো সবচেয়ে বড় রিপাবলিকান, অর্থাৎ সে এই গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভ্যালুস পছন্দ করে, রক্ষণশীল। ইমিগ্রেশন বন্ধ করো, এদেরকে এটা করো, ধরো, দেশে পাঠায় দাও। ডোনাল্ড ট্রাম্পের বাড়ি কোথায়? নিউ ইয়র্কের ম্যানহাটানের একেবারে হার্ট অফ দ্য ব্যস্ত এলাকায় তার বসতি, তার বেড়ে ওঠা ট্রাম্প টাওয়ার। যেই নিউ ইয়র্ক হচ্ছে স্যাংচুয়ারি সিটি, ইমিগ্রান্টদের অভয়ারণ্য। পৃথিবীর এমন কোনো জনগোষ্ঠী নেই সেখানে থাকে না। লিবারেল ডেমোক্র্যাট, কোনোদিন এখানে একবার রিপাবলিকানরা জয়ী হয়েছিল, রুডি জুলিয়ানি। কিন্তু এইরকম একটা ডেমোক্রেটিক হাব থেকে একজন কট্টর ইমিগ্রেন্ট বিরোধী একজন রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করেছে। ওই জন্য বলছি যে আমার বাড়ি সাতক্ষীরায়, ওকে ফাইন, এটা নিয়ে আমি খুব লজ্জা, আমি খুব গর্ববোধ করি, কারণ সাতক্ষীরার মানুষ খুব ভালো, মাটির মানুষ। এই মাটির একটা অন্যরকম গুণ আছে। আমাদের সাতক্ষীরা এই ক্যাটাগরির জেলায় উন্নীত হয়েছে গতবার। যেমন আমাদের মাছ, চিংড়ি, সুন্দরবন, তারপরে হলো যে মানুষের সরল। আমাদের এলাকায় জামাত ইসলামী যে করে, তার মেয়েটাও কিন্তু সাইকেল চালায়, রাস্তায় মোটরসাইকেল চালায়, বাইসাইকেল চালায়। এটা আপনাদের ধারণা নেই, অনেকের ধারণা মনে হচ্ছে যে এটাকে কি বলে যে না, এরা মনে হয় খুবই রক্ষণশীল, পদ্মা করে চলে, এটা সেটা। নো, আপনি রাস্তাঘাটে ঘুরবেন, নো, মেয়েরা সাইকেল চালাচ্ছে, দিব্যি সাইকেল চালাচ্ছে, কিন্তু ভোট দেওয়ার সময় জামাতে ভোট দিচ্ছে। এবং আমাদের ওখানে জামাতের রাজনীতিটাও ওইভাবে গড়ে উঠেছে। আমি দেখি যে বর্ডার তো সীমান্তবর্তী জেলা, তো ভারতের সাথে আমাদের যে প্রতিদিনের সম্পর্কের টানাপোড়েন, সীমান্ত হত্যা, আমি নিজে দেখেছি কতবার। আমার বাড়ি একেবারেই সীমান্তের, আমার গ্রামের, আমার সাতক্ষীরা শহরের বাড়ি, বা গ্রামের বাড়ি যেটা ইসামতি নদীর ধারে, সেই জায়গায় আমি স্কুল থেকে আসার পথে গল্প শুনতাম, আজকে একটা লাশ ভেসে উঠছে নদীতে। তো দেখাচ্ছে আমরা বন্ধুরা মিলে যাইতাম, দেখতাম যে লাশ ভাসছে। কত নাম না জানা মানুষের লাশ ভাসতে দেখছি। কারণ হচ্ছে ওই যে যারা সীমান্ত পার হয়ে যাওয়ার চেষ্টা করতো, গুলি করতো। ওই ভাষা তালিকায় আমাদের এক আত্মীয়ের লাশও একবার ভেসে উঠলো আর কি। তো এইগুলো আমি বলছি কত 30, 35, 40 বছর আগের ঘটনা, হয়তো আমার মনে আছে এখনো। সো মানুষের এই যে ভারতের যে সীমান্তবর্তী হওয়ার কারণে তাদের যে প্রতিদিনের নির্যাতন, অত্যাচার, এইটার একটা দাগ কাটে সীমান্তের মানুষের। আর এই জন্য আপনি দেখবেন এবারে নির্বাচনে জামায়াত যতবার ভালো রেজাল্ট করেছে সব সীমান্ত ঘেঁষা। আর সাতক্ষীরার বিষয়ে আরেকটা বিষয় আছে যে ওই যে বললাম যে মানুষ খুব ধর্মভীরু। জামায়াত ইসলামী অন্য জেলায় কি রাজনীতি করে আমরা জানি না, কিন্তু সাতক্ষীরা এইসব জায়গায় তারা অনেক লিবারেল। বললাম তো তাদের মেয়েগুলোও সাইকেল চালায়।
তো সেই জায়গায় এটা একটা আছে, কি যেন একটা আছে, এর বাইরে আছে। আমি যেটা সবচেয়ে বড় মনে করি সেটা হলো রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়াগত এবং জোটগত রাজনীতির যে খেসারত, সেটা সাতক্ষীরা দিচ্ছে। কই, যখন আওয়ামী লীগ নির্বাচন করেছে 2008 সালে, ওই নির্বাচনটা তো আমরা তুলনামূলকভাবে বলি যে কিছুটা ভালো, তাই না? তো সেখানে তো 5টার মধ্যে 5টাই পেয়েছে মনে হয় আওয়ামী লীগ, অথবা 4টা পেয়েছে। জামায়াতের সাথে বিএনপির জোট হওয়ার আগে তো এই আসনে আমরা দেখছি এখানে সাতক্ষীরা 1-এ ধানেশ্বর জিতত, সাতক্ষীরা 3-এ ধানেশ্বর জিতত। কিন্তু জামাতের সাথে যে দীর্ঘ 24 বছরের গাঁটছাড়, এবং জামাত সাতক্ষীরা 1-এ নিজেদের জেলা বলে দাবি করতে থাকে। আমির হামজা তো বলেছেন যে সাতক্ষীরার মানুষ সবচেয়ে সবার আগে এসে যাবে। তো জোটের রাজনীতির কারণে, ঠিক যে কারণে রুমিন ফারহানাকে স্যাক্রিফাইস করতে হলো, আর পুরো সাতক্ষীরাকে স্যাক্রিফাইস করতে হয় বিএনপির। তো সেই জায়গায় বিএনপির প্রতি তো আমাদের ব্যাপক রাগ, মানে আমাদের মতো পরিবার যারা আমরা বেড়ে উঠেছি, আমার বাবা জিয়াউর রহমানের সাথে খাল কেটেছেন, তার ছবি আমাদের দরজার সামনে আমি ছোটবেলায় দেখে বড় হয়েছি। আমাদের জন্য এটা খুবই প্যাথেটিক এবং খুবই বিব্রতকর যে প্রতিবার নির্বাচন আসে আর জামাতকে আপনি দিয়ে দেন। তো এখন জোটের বদ্ধ রাজনীতির এবার দিতে হয় নাই, কিন্তু যেটা এবার হয়েছে, এবার মনোনয়নগত অন্তর্দলীয় কোন্দলের কারণে মারাত্মকভাবে এইটা, আর মনোনয়ন প্রক্রিয়াও ভুল হয়েছে। আমি মনোনয়ন দেওয়ার পরপরে আমি লিখেছিলাম যে এই মনোনয়ন ঠিক হয় নাই। যাই হোক, সেটা এখন সাতক্ষীরা 4, আমি আশা করি যে উপনির্বাচন হলে ধানের শীষ বেরিয়ে আসবে। ওখানে যে ধানের শীষের প্রার্থী, উনি খুব অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এই উপনির্বাচনটা হলে গাজী নজরুল ইসলামের যে কর্মকাণ্ড এবং জামায়াতের প্রতি রাজনীতির যে বিরূপ প্রতিক্রিয়া মানুষের, আমাদের বিশ্বাস এই একটা আসন বেরিয়ে আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আচ্ছা, আমরা জামাতের রাজনীতি বাদ দিয়ে আবার একটু সরকারে ফিরি। সেটা হচ্ছে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, সে যে তার ব্যক্তিত্ব থেকে যে লেভেলে নিয়ে গেছে সেটা আপনি বলেছেন শুরুতেই, কিন্তু সরকার তো আর একা শুধু প্রধানমন্ত্রী না, অন্য অন্য মন্ত্রীর পারফরমেন্স কেমন দেখছেন? এইটা বলার মতো এখনো সময় আসে না, 4 মাস 5 মাস হলো তো। এবং আমরা তো যেহেতু প্রধানমন্ত্রী পাদপ্রদীপের স্পটলাইটে থাকেন, তো স্পটলাইট, তার আলোটা এত উজ্জ্বল যে তার নিচে যারা আছেন সবই ম্রিয়মান। কিছু মানুষ আছেন ভালো, ডক্টর সালাউদ্দিন আহমেদ, উনি সংসদে খুবই প্রাণবন্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অসাধারণ মানুষ, কিন্তু ওনার যে ত্যাগ, ওনার যে পথ চলা, ওনার আর কি দেওয়ার আছে এই জাতিকে, তাই না? বয়স হয়েছে 80 বছর, সজ্জন মানুষ, এখনো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সজ্জন মানুষ। অন্য অন্য ক্ষেত্রে মন্ত্রীদের যেসব এটাকে কি বলে, কথা বলার অনেক সুযোগ আছে, জায়গা আছে, কিন্তু আমি সবসময় বলেছি 6 মাস না গেলে আমি কথা বলবো না। তো 6 মাসের আমি একটা বার দিয়ে রাখতে চাই, 6 মাস পরে আমি কথা বলবো হয়তো। কিন্তু ভালো হতো যদি আরও কিছু বিষয় আমরা দেখতে পারতাম, যেমন আপনার সাথে অনানুষ্ঠানিক আলোচনায় বলছিলাম যে আইসিটি মিনিস্ট্রির আমি জানি না তার ভূমিকা কি, কাজকর্ম কি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী কি, জানি না ভূমিকা কাজকর্ম কি। তারপরে সংস্কৃতি মন্ত্রণালয় নিয়েও আমাদের কথাবার্তা আছে। তো আইসিটি তো আমার সবচেয়ে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার ব্যবসা বাণিজ্য, কমিউনিকেশনস, আইসিটি, আইটি কেন্দ্রিক জানাশোনা। আমার মনে হয় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের $5 বিলিয়ন আয় করে। এই $5 বিলিয়ন আয় করতে যে বাংলাদেশের গাজীপুর, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, মিরপুর, এগুলো একটা দূষণের হাব হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ কর্মসংস্থান হয়েছে, ঠিক আছে। কোন মানুষের কর্মসংস্থান হয়েছে? যেই মানুষের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার যোগ্যতা নেই, হ্যান্ডি জব করে, নারী, অসংখ্য নারী। আমি এটাকে একটা অর্জন হিসেবে দেখি, কিন্তু আমাদের তো আর ওই সময় নাই যে আমাদের ওই অর্জনে পড়ে থাকতে হবে। এখন আমার 37-42টা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেরোচ্ছে ডিগ্রি নিয়ে। মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন একটা আবেদনে 1300 পোস্টের 300 পোস্টের এগেনস্টে 17 লক্ষ আবেদন পড়েছে, এবং এদের সবাই অনার্স মাস্টার। চিন্তা করেন কম্পিটিশন কি একটা চাকরির এগেনস্টে। এই বিশাল শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর চাহিদা পূরণ করার জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেমন অল্প শিক্ষিত, একেবারে লেখাপড়া না জানা নারীদের, ছেলে মেয়েদের কাজের জায়গা, ওটা থাক $5 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কিন্তু আপনি যদি আইটিকে
আপনি সামনে নিয়ে আসতে পারেন, তাহলে এটা আগামী 5-7 বছরের মধ্যে ওই $5 বিলিয়ন আয় করবে উইথ জিরো পলিউশন। আপনার এই পলিউশন দরকার নাই, নদী নালা খালবিল নষ্ট হবে না, কেমিক্যালের জায়গা নষ্ট হবে না, এবং আপনার এই যে ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, তাদের কর্মসংস্থান হবে। তো সেই জায়গায় আমার আগ্রহের জায়গা হচ্ছে এই মন্ত্রণালয়গুলো এবং এদের কার্যক্রমগুলো। আশা করি যে ভালো কিছু হবে নিশ্চয়ই। আমি দেখছি সেমিকন্ডাক্টর সামিট হলো, ওখানে একটা হোপ তৈরি হচ্ছে, চাইনিজ ইকোনমিক জোন তৈরি হচ্ছে চিটাগাংয়ে, যেটা দু একদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাওয়ার কথা। ওই আইসিটি পার্কগুলোকে গভর্নমেন্ট অ্যাক্টিভেট করার চেষ্টা করছে, নিশ্চয়ই কাজ চলছে। বাট আমি বলছি, আপনি স্পেসিফিক করে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলতে চাই যে এগুলোকে আরও একটু ব্রড সেন্সে যদি দেখতে পেতাম আমার ভালো লাগতো। আচ্ছা, আইসিটি নিয়েই তবে জানতে চাই যে গত সরকারের সময় আমরা ডিজিটাল বাংলাদেশ শুনেছি, এই সেই নানা কিছু, নানা প্রকল্প, নানা আইসিটি পার্ক তৈরি হয়েছে, কিন্তু তারা যে হোপের কথা বলেছে, আশাবাদের কথা বলেছে, বা যে স্বপ্ন দেখাইছে, কিন্তু সেটা তো আসলে বাস্তবায়ন হয় নাই। অতএব দেশের সাধারণ মানুষ কিন্তু এই সরকারও যখন বলে, সেটা কতটুকু বিশ্বাসে বা আস্থায় নেবে? এটা আমাকে আস্থায় নিতে হবে, আমি মনে করি নেওয়া উচিত, এই কারণে যে বিকজ দে হ্যাভ একেবারে চকড আউট প্ল্যান। হ্যাঁ, এবং তারা এটাও ঠিক যে তারা মুখে বলার চেয়ে কাজে করে দেখাতে বেশি পছন্দ করে। সুতরাং এই সরকারের যে $1 ট্রিলিয়ন ইকোনমির টার্গেট 2034 সালের মধ্যে, সেইখানে যদি আপনি নিতে চান, তো $1 ট্রিলিয়ন ইকোনমিকে আপনাকে নিতে হলে আপনাকে আইসিটি থেকে ডেভেলপ করতেই হবে। মানে আপনাকে 5 বিলিয়ন আমি খুব ন্যূনতম বলেছি। গত সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশের যে কাজটা, গোড়পত্তনটা, তারা এই যে, মানে আমি গোড়পত্তন বলতে দৃশ্যমান অগ্রগতির কথা বলবো না, বাট শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিলেন, 2-1টা কাজও যদি তিনি করে থাকেন, তার একটা হলো মানুষের মাথার মগজের মধ্যে ডিজিটাল শব্দটা তিনি ঢুকিয়েছিলেন, রাইট? ঢুকিয়েছিলেন, এবং কিছু কাজ যেটা করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে আমরা দেখলাম যে ওইটা আসলে লুটপাটের মহোৎসব, মহাকারখানা। বাংলাদেশের যে শেখ হাসিনা শাসনামলে যে দুর্নীতি শ্বেতপত্র হয়েছে, সেখানে মূলত আইসিটি খাতটাই হচ্ছে সবচেয়ে বড় লুটপাটের কারখানা। সেই জন্য কাজ হয় নাই। কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, বিল্ডিং হয়েছে, কিন্তু কাজ হয় নাই। এখন দরকার হলো কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য ভিশনারি কিছু মানুষ যারা যুক্ত হয়েছে সরকারের সাথে, হয়তো যদি কোথাও ঘাটতি থেকে থাকে আরও যুক্ত হবে। কিন্তু আমি বারবার বলি, সেটা হলো যে কালকের একটা আলোচনায় বলছিলাম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যারা আছেন তাদের বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড, তারা গ্রোসারির দোকান চালান, গ্রোসারি শপ অথবা হোটেল চালান। আর ভারতীয় যারা আছে তাদের ব্যবসা হলো গ্রোসারির ওয়্যার হাউস। গুগল, ইউটিউব, ভিমিও, এইসব প্ল্যাটফর্মের সিইও, অর্থাৎ তাদের আপগ্রেডেশন হয়েছে, তারা আর এই হ্যান্ডি জবগুলো, ব্যবসাগুলো করেন না। তো আমরা একটা সময় গত 30 বছর ধরে আমরা গার্মেন্টসের এবং জনশক্তি রপ্তানি করে আমরা চলছি, ওইটা আমাদের ইকোনমির বেজ। দিস ইজ এ টাইম টু আপগ্রেড আওয়ার সেলফ। আমরা ওয়াই নট ঢাকা উড বি দ্য মানে ফুটপ্রিন্ট অফ ডিজিটাল হাব। ওয়াই কেন চেন্নাই, শুধু চেন্নাই কেন হবে? আমরা কেন হংকং, কি বলে, তাইওয়ান বিশ্বের 1 নম্বর সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ হবে? ওয়াই নট ঢাকা? কেন আমরা ঢাকাতে এরকম একটা আইসিটি হাব করব না, যেই হাবটা, এই যে 40 লক্ষ তরুণ বের হচ্ছে প্রত্যেকটা বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে, তাদের একটা মিলন মেলা হবে, তাদের হোপের জায়গা হবে। আমার এইখানে বসেই বিশ্বের ডিজিটাল মার্কেটিং নিয়ন্ত্রিত হবে। হচ্ছে তো ফাইবার, আর তারপরে এটাকে কি বলে, আর একটা যেটা একটা প্ল্যাটফর্ম আছে, হাজার হাজার ছেলে মেয়ে তো বাংলাদেশ থেকে কাজ করছে, তাই না? কিন্তু দেখাচ্ছে তাদের প্রত্যেকটা পদে পদে বাধা। তাদের পেমেন্ট তারা এখানে নিতে পারছে না, বাইরের থেকে পেমেন্ট আসলে বন্ধুর অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, ও আবার টাকা পাঠায়। এখান থেকে আমি যুক্তরাষ্ট্রের কিংবা ইউকের 5টা সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করব, আমি এখান থেকে বিজ্ঞাপন সরাসরি বাই করতে পারছি না, কারণ আমার কাছে, আমি তো বিজ্ঞাপন দিতে হলে আমার তো মেটাকে টাকা দেওয়া লাগে, ইউটিউবকে টাকা দেওয়া লাগবে, স্ন্যাপচ্যাটকে টাকা দেওয়া লাগবে। সেই টাকা আমি আমার মোবাইল থেকে দিতে পারছি না, কারণ আমার ব্যাংকিং রেগুলেশন সেটা পারমিট করে না। করতে হচ্ছে যে ইউকেতে আছে আমার বন্ধু, তার পরিবারকে এখানে টাকা দিতে হচ্ছে, যে আমি তোর বাসায় 1 লাখ টাকা দিচ্ছি, তুই তোর অ্যাকাউন্ট থেকে ওই পেজের একটা বুস্ট করে দে। তো প্রত্যেকটা পদে পদে যে বাধা আছে, আমি এই জন্য বলছি যে, কিন্তু এই সেক্টর হতে পারে বাংলাদেশের বিগেস্ট আর্নিং সেক্টর। যেইটা গার্মেন্টস আছে, ওগুলো আমি নষ্ট করতে বলছি না, কিন্তু উই নিড টু থিঙ্ক বিগ। আমাদের নেক্সট লেভেলে ভাবতে হবে। যেভাবে ইন্ডিয়ানরা গ্রোসারি ব্যবসা থেকে এখন ওয়্যার হাউসের ব্যবসায় গেছে, গুগলের সিও হচ্ছে, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি
শ্রমিক পাঠানোর বাইরে এখন আমাদের ভাবতে হবে যে কিভাবে আমাদের এই তারুণ্যকে আমরা ডিজিটাল ফুটপ্রিন্টের একটা বিগেস্ট আর্মি হিসেবে গড়ে তুলতে পারি, এবং ওই ভিশন থাকতে হবে, এটা আমি মনে করি। আচ্ছা, আমরা অনেক কথা বললাম, শেষ করতে চাই। এর মধ্যে জামাত তো নানা রকম কথা বলছে, সরকারের ব্যর্থতা তারা তুলে ধরার চেষ্টা করছে। এর মধ্যে শেখ হাসিনা বলছেন যে আমি আসছি, এবং আওয়ামী লীগও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? বাট এটার রেজাল্ট কি হবে? যে আওয়ামী লীগ আসছে, আমি আসছি বলে একজনের কপাল পুড়লো, সেটা হলো শাহাবুদ্দিন চুপ্পু। নাহলে শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছে ধোড়া সাপ, আমি বলি, এটার কোনো বিষ নাই। কিন্তু যেহেতু মানে শেখ হাসিনা বলছে আমি আসছি, তো আসলে তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কেউ বেকসুর খালাস দেওয়ার ক্ষমতা থাকলে তারই আছে। তা এই বেচারা তো, সে তো আর কিছু চায় নাই জীবনে, মান সম্মান কিছুই চায় নাই, শুধু চেয়ারটাতেই বসে থাকতে চাইছিল বলেই সে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে, মাফিয়া বলছে, রাইট, সংসদে। কিন্তু তার কপালটা পড়ছে শেখ হাসিনার এই হুঙ্কারে। কিন্তু আমি দেখি এটা অ্যাবসলুট বেসলেস একটা ডিমান্ড, এবং এটার কোনো বাস্তবতা নাই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। এইটা অ্যাবসার্ড। আমি তসলিম খলিলের একটা লেখা পড়ছিলাম, আমি তো আমি একদম শুরু থেকে বলছি এইগুলো, পডকাস্ট, দ্য পোস্টের পডকাস্টেও বলছি যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না ততদিন যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন। কারণ শেখ হাসিনা চাইবেন না তার হাত থেকে আওয়ামী লীগের লিডারশিপ অন্য কারোর হাতে যাক। আবার শেখ হাসিনার নিজে ফাঁসির আসামি, কনভিক্টেড। অনেকেই স্বপ্ন দেখেন যে তারেক রহমানও তো সাজাপ্রাপ্ত ছিল, তার যদি এত কিছু হয়ে থাকে তাহলে শেখ হাসিনা কেন? না, তারেক রহমানের বিএনপি আর আওয়ামী লীগ এক না। এখানে বেগম জিয়া জেলে পচেছেন, মাটি কিমড়ে এই দেশের মাটিতে ছিলেন, তার সংগঠন ছিল, তার মহাসচিব ছিল, প্রত্যেকটা জেলায় উপজেলায় তার কমিটি ছিল, কোনো কিছু ডিসম্যান্টেল হয় নাই। এখানে আওয়ামী লীগ আপরুটেড, সমূলে আপরুটেড, তার কোনো প্রতিষ্ঠান এখানে নাই, তার অফিস পোড়া, তার নেত্রী পলাতক, তার সেকেন্ড ম্যান পলাতক, থার্ড ম্যান পলাতক দেশের বাইরে। একটা আপরুটেড পলিটিক্যাল পার্টিকে, যার গণহত্যার দায়ে অভিযুক্ত, জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সুপারিশের ভিত্তিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত, সেরকম একজন নেতৃত্বে একটা রাজনৈতিক দল আবার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, তাহলে তো আমাদের রাজনীতির, পলিটিক্যাল সায়েন্সের অনেক বই নাই হয়ে যাবে। আমাদের এটা ফেলে দিতে হবে। সহজ হিসাব হবে না। তবে আমি বারবার বলছি, মুক্তিযুদ্ধের প্রতি যাদের ইমান, ধর্মীয় স্বাধীনতার প্রতি যাদের ইমান, আওয়ামী লীগের যে পলিটিক্যাল মতাদর্শ, ক্যাপিটাল, সেগুলো হয়তো বাংলাদেশে টিকে থাকবে, এবং ওই রাজনীতিটা করার লোকও হয়তো কিছু দিন দেরিয়ে যাবে, কিন্তু নট উইথ দ্য আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা। শেখ হাসিনা তার বাকি জীবন ভারতে কাটাবেন, অথবা বাংলাদেশে আসলে ফাঁসির কাজটা ঝুলবেন। দ্যাটস দ্য সলিউশন। জি, ধন্যবাদ। আমরা শেষ করতে চাই, শেষ কথা যদি আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের উপরে জন্য, এরপরে শেষ করব। না, শেষ বলতে কি, সেটা হলো, দেখুন, আমরা একটা নতুন সমাজ ব্যবস্থার মধ্যে পড়েছি, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পড়েছি, আমাদের বেশ কিছু তারুণ্য উঠে এসেছে। আপনি যদি দেখেন এখন টকশোগুলোতে, দেখেন যে আমি এখন কথা বলছি, এটা ইভেন 3 বছর আগে কল্পনাও করতে পারতেন না, সম্ভব ছিল না। আজকে টকশোতেগুলো দেখেন, কতগুলো তরুণ ছেলে মেয়েকে দেখেন, আজকে রাজনীতির ময়দানে দেখেন কত তরুণ ছেলে মেয়েকে দেখেন, হোক তারা আমাদের অপছন্দের, কিন্তু তারা তো বেরিয়ে আসতেছে। আমি দেখি যে সব জায়গায়, ইন্ডাস্ট্রি বলেন, ইনোভেশন বলেন, পলিটিক্স বলেন, কালচার বলেন, সব জায়গায় আমাদের যে বন্ধত্ব ছিল তারুণ্যকে সামনে নিয়ে আসার, সেই বন্ধত্বকে আমরা কাটিয়ে ফেলতে পেরেছি। 5 তারিখ জুলাই আমাদের এতটুকু সুযোগ করে দিয়েছে যে আমরা একটা আমাদের ওল্ড জেনারেশনের জনগোষ্ঠীর উপর ডিপেন্ডেন্ট না থেকে আমরা সামনে চলে আসছি। আমি তাই বলে তাদেরকে ডিসম্যান্টেল করতে চাই না, তাদেরকেও আমাদের সোসাইটিতে লাগবে। আমি একটা ছবি দেখে খুব ভালো লাগছো, তারেক রহমান ওই নতুন করে স্পোর্টসের একটা প্রোগ্রামে গেছেন, একটা বাচ্চা দেখলাম, সে তার চেহারার মধ্যে যে জৌলুস, একজন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরে, এবং আরও অনেকেই তাদের কথা শুনছিলাম যে আমাদের খুব ভালো লেগেছে, আমরা কল্পনাই করি না তার সাথে। আমি এই স্বপ্নটা দেখি, যেই ছেলেটা হাত মিলালো একজন রাষ্ট্রপ্রধানের সাথে, ও কোনোদিন ওই সরকার প্রধানের সাথে, মানে আমি ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমি লিখতে চাইছিলাম, লিখছি না, তারেক রহমানের হাতের একটা ওয়ার্ম আছে অন্যরকম, এটা যে কেবল তার সাথে
হাত মিলিয়েছে সে বুঝতে পারে, যে মিলায় নাই সে বুঝতে পারবে না। সো এই ওয়ার্মনেসটা এখন আমি মধ্যবয়সী একজন মানুষ, আমি ফিল করি এটা এটা হচ্ছে ইলেকট্রিফাই করে আর কি। ওই যে বাচ্চাগুলা, ওদের ভিতরে যে ইলেকট্রিফিকেশনের যে মাত্রা, এটা ট্রিমেন্ডাস। আমি মনে করি যে যে ছেলে মেয়েগুলো তাকে দেখছে, আইডল হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে, তার সাথে হাত মিলাচ্ছে, তার ব্যাপারে পজিটিভ, সো তাদের ভিতরে একটা হোপ তৈরি করছে। হোপ যে তৈরি করবে, সেখানে তারেক রহমান চিরদিন থাকবেন না, হয়তো তারেক রহমান ফেইলও করতে পারেন, কিন্তু যেই ছেলে মেয়েগুলো আজকে তার এই ভিশন দেখছে, তার সিম্পলিসিটি দেখছে, তাকে নিয়ে স্বপ্ন দেখছে, রাষ্ট্র পরিচালনা নতুনত্ব দেখছে, হয়তো তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে একদম। এগেন আমি বলছি, হয়তো তারেক রহমান ফেইলও করতে পারেন, কিন্তু এই ছেলে মেয়েগুলো ফেইল করবে না। ওইটাই আমার স্বপ্ন, ওইটাই আমি দেখি, দ্যাটস দ্য পজিটিভনেস। সো বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের সকল সম্ভাবনা সমস্যা আছে, বাট বাংলাদেশ এগিয়ে যাবে মারাত্মকভাবে। ধন্যবাদ জনাব শাহেদ আলম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আপনারা কথা শুনছিলেন জনাব শাহেদ আলমের। ওনার কথার সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্নের বীজ বুনেছেন সেটা প্রসারিত হবে, ফুলে ফলে সুশোভিত হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।